আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটা পোয়েম নিয়ে আজ আমরা এসেছি। এটার পরে আমাদের থাকবে হচ্ছে আর একটা পোয়েম বাদ থাকবে। আজ আমরা যে পোয়েমটা নিয়ে পড়বো সেটা দেখতে পাচ্ছেন। পোয়েমের নাম আছে স্নোফ্লেক্স সেল ডাউন জেন্টেলি ডাউন। লিখেছেন আছে গ্যাব্রিয়েল ওকারা। প্রথমেই আমরা একটু কবিতার সম্পর্কে ধারণা নেব। কবিতাটি ১৯৫৯ সালে যখন কবি আমেরিকার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়ছিলেন, তখন শিকাগোতে প্রথমবার তুষারপাত দেখেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি এই কবিতাটি লিখেছেন। কবিতাটা লেখার পেছনের কারণ এটাই। এখন আসা যাক আমরা কবির সম্পর্কে। কবির নাম আছে গ্যাব্রিয়েল ওকারা। এর ফুল নেম হচ্ছে গ্যাব্রিয়েল ইমোমোটিমি গ্যাব ইয়েন বেন ওকারা। আমার যদি প্রোনাউন্সিয়েশন ভুল যায় ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কবি একজন আফ্রিকান নাইজেরিয়ান কবি। জন্ম হচ্ছে ১৯২১ সালে ২৪শে এপ্রিল এবং মৃত্যুবরণ করেন ২০১৯ সালে। তার বৈশিষ্ট্য হচ্ছে তার কবিতায় ইংরেজি ভাষা ব্যবহার করলেও এর ভাব এবং ছন্দের ভেতরে নিজের মাতৃভাষা ইজাও IJAW এর সংমিশ্রণ ঘটাতেন। তার এটি তার একটি বিখ্যাত শব্দ হলো ইনসাইড, যার মাধ্যমে তিনি মানুষের আত্মা বা আধ্যাত্মিক অস্তিত্বকে বোঝাতেন। তার বিখ্যাত কাজগুলোর ভিতরে হলে দ্য ভয়েস একটা নভেল, পিয়ানো অ্যান্ড ড্রামস একটা পোয়েম, অনস আপন এ টাইম এটাও একটা পোয়েম। এখন আমরা চলে আসি মূল পোয়েমে। পোয়েমে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনটাই, দি সোনোপ্লেক্স সেল জেন্টেলি, বলছে তুষার কণাগুলো আলতো করে ভেসে আছে। সেলস মানে হচ্ছে পালে যেরকম ভেসে থাকে সেরকম। ডাউন ফ্রম দি মিস্টি আই অফ দি স্কাই, যে মিস্টি আই এটা কিন্তু এখানে একটা মেটাফোর। ওকে, বলছে আকাশের কুয়াশাচ্ছন্ন চোখ থেকে নিচে অ্যান্ড ফল লাইটলি লাইটলি অন দি উইন্টার ওয়েরি এলমস, বলছে এবং খুব হালকাভাবে ঝরে পড়ে অ্যান্ড দি ব্রাঞ্চেস উইন্টার স্ট্রিপ অ্যান্ড নোড, সে শীতক্রান্ত পাম গাছের ওপর, আর ডালগুলো নোড slowly with the weight of weightless snow bow like grief-stricken burners, বলছে আর ডালগুলো শীতে আছড়ে রেখাঙ্কিত এবং নগ্ন, ধীরে ধীরে সেই ওজনহীন তুষারের ভারে শোকাতুর মানুষের মতো নুয়ে পড়ে। ঠিক আছে, লাইক এই যে বোর লাইকস মানে নুয়ে পড়েছে কেমন, শোকাক্ত মানুষের মতো। ওকে, তো এটা একটা সিমিলি। অ্যাজ হোয়াইট ফার্নেল cloth is slowly unrolled over deathless earth, বলছে যেন এক সাদা কাপনের কাপড় ধীরে ধীরে বিছিয়ে দেওয়া হচ্ছে এই অমর পৃথিবীর উপর। তার বলছে and dead people stillly from the heater rose and close my eyes with the touch of silk cotton of water falling, আচ্ছা, আর এক গভীর মেজ ঘুম চুপি চুপি সেটার থেকে উঠে এসে আমার চোখ দুটি বুজিয়ে দিল ঝোপধারার মতো শিমুল তোলার এক নরম পরশ দিয়ে। তারপর বলছে দেন আই ড্রিম এ ড্রিম, তারপরে কবি একটা স্বপ্ন দেখছে। ওকে, ইন মাই ডেড স্লিপ, মরার মতো ঘুমের ভিতর। বাট আই ড্রিম নট অফ আর্থ ডাইং অ্যান্ড ইলমস এ বিগিল
কিপিং বলছে, তারপর আমি এক স্বপ্ন দেখলাম আর সেই গভীর ঘুমে, কিন্তু আমি সেই স্বপ্নে পৃথিবীর মৃত্যু কিংবা পাম গাছের রাত জাগা দেখিনি। কোথায় গেল কিপিং পর্যন্ত। তারপরে আমরা আই ড্রিম অফ বার্ডস, ব্ল্যাক বার্ডস, ব্ল্যাক বার্ডস ফ্লাইং ইন মাই ইনসাইড, যে বলছিলাম যে একটা ইনসাইড ওয়ার্ল্ড রয়েছে সেটা এখানে এই যে ওকে ইনসাইড nesting and hatching on oil palms bearing sun suns ওকে। সেখানে বলছে আমি স্বপ্নে দেখলাম পাখি, কালো পাখিরা আমার ভেতরে উড়ছে, বাসা বাঁধছে আর পাম গাছের উপর ডিম পাড়ছে, যে গাছে সূর্যের মতো ফল ধরে। ওকে। যেখানে কবি বাইরের জগতে দেখছে যে পৃথিবীটা যেন একটা ধ্বংস হয়ে যাচ্ছে সেরকম। এখানে কবি বলতে চেয়েছে তাদের দেশের উপর যে ঔপনিবেশিক যে একটা চাপ চলে এসেছিল সেটা, কিন্তু তার ডিমের ভিতরে ভিন্ন একটা জগৎ দেখছে। তারপরে কোথায় গেল, ফর ফ্রুটস অ্যান্ড উইথ রুটস ডেন্টিং দি 19 আছে পেজ নাম্বার, ডেন্টিং দি আপরুট স্পেডস বলছে, আর সেই গাছের শিকড়গুলো উপড়ে ফেলার কোদালগুলোকে দুমড়ে দিচ্ছে। অ্যান্ড কোথায় গেল, অ্যান্ড আই ড্রিম দি uproots dried and limp, leaning on my roots, their abundant roots and the oil plums give them is a sun বলছে, আর আমি স্বপ্নে দেখলাম সেই উপড়ে আসা মানুষগুলো ক্লান্ত ও অবসন্ন হয়ে আমার শিকড়েই হেলান দিচ্ছে, তাদের সেই পরিত্যক্ত শিকড়গুলোতে, আর সেই পাম গাছগুলো তাদের প্রত্যেকটিকে একটি করে সূর্য উপহার দিল। তো গেল ইজ এ সান। তারপরে বলছে বাট অন দেয়ার প্লামস দে ব্যালেন্সড দি বিল্ডিং orbs and frowned with cychisms on their brows, for the sun dished not the brightest of gold বলছে, কিন্তু তাদের হাতের তালুতে তার সেই উজ্জ্বল গোলকগুলোকে ধরে রাখলো এবং তাদের কপালের বিভেদের ভাঁজ নিয়ে ভ্রুটি করল, কারণ সেই সূর্যগুলোর উজ্জ্বলতা সোনার সমান ছিল না। বলছে তাদের এই গাছের যে সম্পদ, এই সম্পদের থেকেও তাদের কাছে সোনার যে উজ্জ্বলতা বা সোনার যে সম্পদটা ওটাই ছিল বেশি মূল্যবান। ওকে। তারপরে আমরা দেখছি কোথায় গেল, ওকে, দেন I awake to the silently falling snow and bent backed limbs bowing and swing to the wind like white-robed Muslims slamming at evening prayer, the earth lying in inscrutable like the face of a god in a shrine বলছে, তারপর আমি জেগে উঠলাম, তার মানে কবির ঘুম ভেঙে গেল এবং স্বপ্নটা শেষে গেল। আমি দেখলাম সে নীরবে ঝরে পড়া তুষার এবং কুঁজো হয়ে যাওয়া এলম গাছগুলো নিয়ে পড়ছে এবং শীতের বাতাসে দুলছে, ঠিক যেন সাদা পোশাকধারী মুসলিমরা সন্ধ্যার নামাজে সালাম ফেরাচ্ছে বা সেজদা দিচ্ছে, আর পৃথিবীটা রহস্যময় হয়ে শুয়ে আছে উপাসনালয়ে কোনো দেবতার মুখের মতো। ওকে, সো আমরা এখানে যে সামারিটা পাচ্ছি, সামারিটা হলো এরকম। এই কবিতায় কবি তুষারপাতকে একটি সাদা কাফনের সাথে তুলনা করেছেন, যা চারপাশকে মৃতপ্রায় করে দেয়, কিন্তু কবির স্বপ্নের ভিতরে দেখা যায় এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, যেখানে আফ্রিকান ঐতিহ্য, পাম গাছ এবং জীবনের সম্পাদন বিদ্যমান। যখন উপড়াতে আসা মানুষগুলো বলতে বোঝানো হয়েছে আমেরিকানদের ঔপনিবেশিক যে একটা
এদের উপর হ্যারাসমেন্ট চলে সেটাকে। সূর্যের আলো পায়, তারা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এখানে যে প্রাকৃতিক সম্পদ মানে গাছের যে সম্পদ সেটাকে ঘৃণা করে, কারণ তাদের কাছে অত্যাধিক প্রিয় ছিল কোনটা? প্রিয় ছিল হচ্ছে সোনা, সেটাই সবচেয়ে প্রিয় ছিল। তো এখন যদি আমরা লিটারি ডিভাইসগুলো দেখি, তো আমরা লিটারি ডিভাইস পাচ্ছি, সিমিলি পাচ্ছি 7 নম্বর লাইনে, বো লাইক গ্রিপ স্টিক অ্যান্ড মরনার্স। তারপরে আমরা 2য় নম্বর লাইনে আরেকটা লিটারি ডিভাইস পাচ্ছি যেটা হচ্ছে মেটাফোর, মিস্টি আই অফ দি স্কাই। ওকে, আকাশের যে মেঘা তুষারচ্ছন্ন যে মেঘ সেটাকে একটা চোখের সাথে তুলনা করা হয়েছে। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে 4 নম্বরে পার্সনিফিকেশন উইন্টার ওয়েরি লিমস, মানে গাছের ক্লান্তি, এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। তারপরে আমরা পাচ্ছি জ্যাটোস্পিকেশন বা কন্ট্রাস্ট, মানে যেটা দুটো বিপরীত পরিস্থিতি। ওকে, যেমন উইন্টার ভার্সেস সামার, তারপরে হচ্ছে গোল্ড ভার্সেস প্লাম ট্রি, এরকম যে আমরা ড্রিম ভার্সেস রিয়ালিটি, এরকম যে আমরা টপিকগুলো বা লাইনগুলো পাচ্ছি ওইগুলো হচ্ছে কন্ট্রাস্ট লিটারি ডিভাইস। ওকে, সো আমরা তারপর আমরা যে থিমটা পাচ্ছি সেটা হলো অ্যাবাউট অ্যান্ড হোম, নিজের দেশ এবং বাইরের দেশ, কালচারাল ডিফারেন্স যেগুলো সেটা পাচ্ছে গ্রিড অ্যান্ড ট্রুথ, মানে সত্যতা এবং যে লালসতা সেটা দেখতে পাচ্ছি, সার্ভাইভাল, ম্যাক্সিমাম পোয়েমে আমরা এটা থাকে, সার্ভাইভাল একটা থিম থাকে, সেটা ওপেনলি থাকুক বা হিডেন ভাবে থাকুক এটা থাকে। আর পাচ্ছি পিস ইন নেচার, এবং নেচারের ভিতরে যে পিস খুঁজে পাওয়া, শান্তি খুঁজে পাওয়া সেটাই। তো এটাই ছিল আমাদের মোটামুটি একটা ধারণা ওকে পোয়েমের। আশা করি এটা যথেষ্ট আপনাদের পোয়েমটি সম্পর্কের একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য। So, এখান থেকে যেমন প্রশ্ন আসতে পারে, এটা আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। ডিসকাস দি ইউজ অফ কন্ট্রাস্ট বিটুইন দি পোয়েটস এক্সটার্নাল রিয়ালিটি অ্যান্ড ইন্টারনাল ড্রিম ইন দিস পোয়েম সোনোফিলেক্স সেল জেন্টালি ডাউন। সেখানে বলছে যে ইন্টারনাল আর ড্রিম, সেখানে কবির বাস্তবে যে জিনিসটা দেখছিল এবং ড্রিমের ভিতরে যে জিনিস দেখেছিল সেই দুটোকে তুলনা করতে বলা হয়েছে। ওকে, সো এখানে কি করতে পারেন, প্রশ্ন লেখার প্রথম দিকে সংক্ষিপ্ত আকারে কবির পরিচয় দিতে পারেন, তারপরে দুটো তিনটে কোটেশন দিতে পারেন, কোটেশন দিয়ে তারপরে আপনার যে কনফ্লিক্ট রয়েছে সেটা বিল্ড করতে পারেন। ওকে, তারপরে সেকেন্ড এক্সাম্পল আমরা দেখছি, ইভ্যালুয়েট the Sonoplex sailed gently down as a poem of cultural conflict and identity. এখানে কালচারাল অ্যান্ড কনফ্লিক্ট আইডেন্টিটি বলতে আমরা যেটা বলছি যে ইনডিফারেন্স, তারা যে শোনা যাচ্ছিল প্রাকৃতিক যে সম্পদ গাছের ন্যাচারাল যেটা সেটা না নিয়ে তারা হিডেন যে সম্পদ যেটা তাদেরকে পিস দেবে না সেটা চাচ্ছিল, সেই সম্পর্কে এখানে বর্ণনা করতে বলেছে। ওকে, সো প্রশ্ন সাধারণত এরকমই এসে থাকে। সো আজ এই পর্যন্তই। নেক্সট একটা পোয়েম আমরা পড়বো। সো পোয়েমটার নাম হয়তো স্কর্পিয়ান। আমরা একটু দেখে আসি পোয়েমটা কোথায় গেল। ক্লাস এলিমেন্টের ভিতরে না, আমরা বেরিয়ে আসতে পিডিএফ ফাইল ওয়েটেরি। ওকে, নিসিম ইজিকেল নাইট অফ দি স্কর্পিয়ান, এটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।